নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। ডব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল 2024 পরীক্ষার জন্য তোমাদের যে বেঙ্গল পুলিশ জিকে এক্সপ্রেস ক্লাস আসছে, আজকে তার 29 নম্বর ক্লাসে চলে এলাম। প্রত্যেকটি ক্লাসের একদম সুন্দর করে আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে রয়েছে, সমস্ত ক্লাসগুলো তোমরা দেখতে পাবে, চিন্তার কোনো কারণ নেই। তো অবশ্যই এই ক্লাসটাতে ফোকাস করো। প্রত্যেকদিন সন্ধ্যে 7টার সময় সেরার সেরা বাছাই করা 30টি জিকে প্রশ্নোত্তর উইথ এক্সপ্লেনেশন সহযোগে তোমাদের এই পরীক্ষাকে টার্গেট করে যে ক্লাস আসছে সেগুলো কিন্তু খুবই কমনযোগ্য কোয়েশ্চেন এবং আপকামিং তোমাদের এক্সামে তার প্রভাবটা তোমরা বুঝতে পারবে। তো যারা এখনো পর্যন্ত ক্লাস দেখছে না বা দেখোনি, মিস করছো, তাদের জন্য অবশ্যই একটু প্লিজ শেয়ার করে দাও। তো সকলকে গুড ইভিনিং। চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি এবং প্রত্যেকে ট্রাই করবে অ্যান্সার কমেন্ট সেকশনে করার জন্য, তাহলে তোমার রিভিশন যে ব্যাপারটা রয়েছে সেটাও এখান থেকে হয়ে যাবে এবং তোমার যে কনফিডেন্স লেভেল প্রশ্নের প্রতি সেটাও কিন্তু তোমার বাড়বে। তো এই প্রশ্নের উত্তরটি তুমি দাও। প্রথম প্রশ্ন তোমার জন্য, তরায়ণের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল বা কে জয়লাভ করেন? এই ধরনের প্রশ্ন কিন্তু হয়। তো স্ক্রিনে প্রশ্ন রয়েছে, তরায়ণের প্রথম যুদ্ধ জয়লাভ করেন কে? চারটে অপশন রয়েছে, সঠিক উত্তর কোনটা হবে বলো। সঠিক উত্তরটি হয়ে যাবে পৃথ্বীরাজ চৌহান। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, তরায়ণের প্রথম যুদ্ধ 1191 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘোরির মধ্যে হয়েছিল এবং এই যুদ্ধে জয়লাভ করেছিলেন পৃথ্বীরাজ চৌহান। আর একটা প্রশ্ন হয়, তরায়ণের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1192। তোমাদের জন্য প্রথম হোমওয়ার্ক ক্লাসে আমি দিয়ে দিলাম যে তরায়ণের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট, পরবর্তী কোশ্চেন তোমাদের জন্য, অর্থশাস্ত্রের রচয়িতা কে? অর্থশাস্ত্র নামটা চেনা চেনা লাগছে প্রত্যেকের, আশা করছি সকলেই পড়েছো এবং ভারতের রাজনীতি এবং অর্থনীতির একদম পথিকৃৎ বলতে পারো, তিনি এটা রচনা করেছিলেন। তো তিনি হচ্ছেন কৌটিল্য ওরফে চাণক্য নামে পরিচিত। কৌটিল্য চাণক্য অর্থশাস্ত্রের রচয়িতা। অপশন এ হবে সঠিক উত্তর। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলসে যদি আমরা দেখার চেষ্টা করি, দেখবো আমরা কি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় তিনি একজন মন্ত্রী ছিলেন, তাই তো, এবং নন্দদেরকে পরাজিত করে, ধননন্দকে বেসিক্যালি নন্দ বংশের শেষ সম্রাট, তাকে পরাজিত করে মগধের ইতিহাসে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, এবং চন্দ্রগুপ্ত মৌর্যকে সাহায্য করেছিলেন এই বিষয়ে বা কূটনীতিক বিভিন্ন পরামর্শ প্রদান করেছিলেন এই কৌটিল্য চাণক্য। ঠিক আছে, তো এইভাবে তোমাদের কিন্তু পুরো বিষয়টা স্টাডি করতে হবে। নেক্সট, কৌটিল্য চাণক্যের আসল নাম ছিল কি? আসল নাম ছিল বিষ্ণুগুপ্ত। অর্থশাস্ত্রের রচয়িতা এই কৌটিল্য, তাকে ভারতের রাজনীতি ও অর্থনীতির পথিকৃৎ হিসেবে বিবেচনা করা হয়। নেক্সট, পরবর্তী কোশ্চেন আমরা দেখব, কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য উপাধি ধারণ করে? বলো। চারটে অপশন রয়েছে, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং স্কন্দগুপ্ত। প্রত্যেকটি অপশনই তোমাদের এখান থেকে কিন্তু কোশ্চেন হবে, কি হচ্ছে আমি বলে দেবো। তো প্রথমে আমরা দেখবো যে বিক্রমাদিত্য উপাধি ধারণ করেছিলেন কে? না, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশন সি হবে সঠিক উত্তর। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রম আদিত্য ধারণ করেছিলেন, বিক্রমাদিত্য উপাধি বা টাইটেল ধারণ করেছিলেন। যদি আমরা অপশন বি কে দেখি, সমুদ্রগুপ্ত, তো ইনি হচ্ছেন ভারতের নেপোলিয়ান। ইনি কে? ভারতের নেপোলিয়ান। যদি আমরা অপশন ডি কে দেখি, তাহলে স্কন্দগুপ্ত, ইনি কে ছিলেন? তো ইনিও গুপ্ত বংশের শাসক। ইনি কে ছিলেন বলতে এখান থেকে কি প্রশ্ন হয়? এখান থেকে প্রশ্ন হয় যে হুন আক্রমণ কে প্রতিহত করেন? তাহলে উত্তরটি স্টুডেন্ট কি দিবে তুমি? স্কন্দগুপ্ত। এই ধরনের প্রশ্নের পুরো লিস্ট তোমাদের সামনে আমি রেখেছি, প্রত্যেকে একটু দেখে নাও। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য বা চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য হিসাবে পরিচিত ছিলেন। তিনি ছিলেন গুপ্ত বংশের একজন মহান এবং শক্তিশালী শাসক, সে তো আমরা সকলেই জানি। তিনি 375 খ্রিস্টাব্দ থেকে 412 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত মহান সম্রাট সমুদ্রগুপ্তের পুত্র এবং প্রথম চন্দ্রগুপ্তের পৌত্র ছিলেন। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় আর হুন আক্রমণ প্রতিহত করেছিলেন স্কন্দগুপ্ত। এই লাস্টের দুটো পয়েন্ট তোমার জন্য 100% ইম্পর্টেন্ট, কারণ এইখান থেকে প্রশ্ন বিগত বছরে হয়েছে, না করুক তোমার ডব্লিউপি 2024 কনস্টেবল পরীক্ষায় দিয়ে দিল তোমাকে, আর তুমি এখান থেকে ক্লাসে করে নিলে, তার মানে তুমি 1 নাম্বার পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট, পরবর্তী কোশ্চেন তোমার জন্য, কাঞ্চিপুরমের কৈলাসনাথের মন্দির নির্মাণ করেন কোন বংশের শাসকরা বা কোন বংশের ডাইনেস্টি থেকে বলতে পারো এটা। তো এখান থেকে আরেকটা প্রশ্ন হয়, যেটা হচ্ছে যে সপ্তরথের মন্দির, সেটাও পরীক্ষায় বারবার আসে, তোমরা রিসেন্টলি দেখবে ডব্লিউপি লেডি কনস্টেবলেও এসেছিল। তো এটা পল্লবরা বানিয়েছিল, সেম জিনিসটা কাঞ্চিপুরমের কৈলাসনাথের মন্দিরও এটাও বানিয়েছিল পল্লব ডাইনেস্টি থেকে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলসে আমরা একটু দেখার চেষ্টা করবো এখানটায়। কাঞ্চিপুরমের যে কৈলাসনাথ মন্দির সেটা হচ্ছে পল্লবরা বানিয়েছিল, এটা তামিলনাড়ুতে অবস্থিত এবং এটা হচ্ছে দ্রাবিডিয়ান আর্কিটেকচারাল যে স্টাইল, সেই স্টাইলে নির্মিত। এটা পল্লব রাজবংশের রাজসিংহ শাসক দ্বারা নির্মিত হয়েছিল। মহাবলীপুরমের রথ, এটাও তোমাদের পরীক্ষায় প্রশ্ন হয়, বলে দিলাম, পল্লব রাজ প্রথম নরসিংহ বর্মন। ওকে, চলো নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে
প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর আর এক্সপ্লেনেশন যেভাবে আমি তোমাদের ক্লাসে করাচ্ছি সেইগুলো খাতায় নোট ডাউন করে নাও, কারণ পরীক্ষার আগে তোমাকে রিভিশন করতে হবে। ক্লাস আমাদের সমস্ত কিছু মানে ফ্রিতে অ্যাভেলেবেল থাকবে ইউটিউব চ্যানেলে, সেটা বড় কথা নয়, বাট তোমাকে কুইক রিভিশনের জন্য অবশ্যই নেক্সট টাইম খাতা উল্টিয়ে দেখতে হবে পরীক্ষার সময়, মানে পরীক্ষার আগে। বলো উত্তর কি হবে এখানে? ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ কে নিয়ে নেবো আমরা, লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। লর্ড ক্যানিং ইজ দ্য কারেক্ট আনসার। স্যার এইখান থেকে অনেকগুলো প্রশ্ন হয় এবং কনফিউজিং ক্রিয়েট করে, সমস্ত কনফিউশন দূর হবে আজকের ক্লাসে। পুরো লিস্টটা দেখে নাও এবং বারবার রিভিশন করে নাও। কি স্যার? বলে দিচ্ছি, প্রত্যেকটা পয়েন্ট বলে দিচ্ছি তোমাদের। লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়, এক নাম্বার হয়ে গেল। তাহলে ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন স্যার? এটাও প্রশ্ন হতে পারে, চক্রবর্তী রাজা গোপালাচারী। ভারতের শেষ ইংরেজ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। শেষ এবং প্রথম ভারতীয় ভাইসরয় কে ছিলেন? এটাও প্রশ্ন হতে পারে, চক্রবর্তী রাজা গোপালাচারী। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উইলিয়াম বেন্টিং। এবং ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। বাংলার প্রথম গভর্নর ছিলেন কে? রবার্ট ক্লাইভ। বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন কে? ওয়ারেন হেস্টিংস। দেখো দুটো পয়েন্ট কিন্তু আলাদা। কি বলছে? যে বাংলার প্রথম গভর্নর ছিলেন কে? রবার্ট ক্লাইভ। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? উইলিয়াম বেন্টিং। এটাও ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। ভারতের কোন রাজ্যে বিশেষ লিভিং রুট ব্রিজ দেখা যায়? ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট। তোমরা দেখবে ভারতের নর্থ ইস্টার্ন একটা স্টেট রয়েছে, নামটা বলছি আমি, তো সেই রাজ্যে বিভিন্ন গাছের লতা পাতা দিয়ে এমন ভাবে ইঞ্জিনিয়ারিং ফরমেশন করে ট্রাইবরা ওখানে, যে সেই লিভিং ব্রিজ মানে সেটা কিন্তু একদম জীবন্ত উদ্ভিদের বৃক্ষের যে তোমার লতা পাতা রয়েছে সেই দিয়ে বা রুট দিয়ে, বিশেষ করে রুট দিয়েও হয় এবং লতা পাতা দিয়েও হয়, বিশেষ করে রুটটায় থাকে, কিন্তু ব্রিজ তৈরি হয় কোনো জলাশয় পারাপার করার জন্য। তো এটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যে দেখা যায়। অপশন সি হবে আমার সঠিক উত্তর, অপশন সি। দেখো ডিটেলসে লেখা রয়েছে মেঘালয়ের পূর্ব খাসি জেলার মোয়ালানং, যা এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম। এই গ্রামের নামটা প্রোনাউন্সিয়েশনে ভুল হলে অবশ্যই আমি সরি চেয়ে নেবো, কারণ এটা হচ্ছে ওইখানের প্রপার ল্যাঙ্গুয়েজ। ওকে, তার পাশ দিয়েই বয়ে গেছে কি? রিওয়ালি নদী। সো এই রিওয়ালি নদীর উপরে আছে রুট ব্রিজ। তবে শুধুমাত্র যে ওখানেই আছে এমনটা নয়, এরকম 70টিরও বেশি গ্রাম রয়েছে যেখানে এই ধরনের ন্যাচারাল সেতু কিন্তু লক্ষ্য করা যায়, এবং রিসেন্টলি এটা এনলিস্টেড হয়েছে ফর ইউনেস্কো ডেজিগনেটেড সাইটস হিসেবে। এখনো হয়নি, বাট এনলিস্ট হয়েছে। নেক্সট, পরবর্তী কোশ্চেন। ক্ষেত্রী তামা খনি কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ। বলো সঠিক উত্তর কোনটি হবে? ক্ষেত্রী তামা খনি কোন রাজ্যে অবস্থিত? তো ক্ষেত্রী তামা খনি এটা অবস্থিত হয়ে যাবে, সঠিক উত্তরটি রাজস্থান। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি হবে সঠিক উত্তর। যদি আমরা খনি বিষয়টা দেখি তাহলে অনেকগুলো পয়েন্ট আমার মাথায় আসে। কিরকম স্যার? যেরকম যেরকম প্রথম যেটা আসে পান্না টাইগার রিজার্ভ, যে পান্না মাইন্স নামেও পরিচিত, সেইখানে কি পাওয়া যায়? ডায়মন্ড পাওয়া যায়। আগের দিনে ক্লাসে আমি বলেছি। এবং সেই পান্না যে রিজার্ভটা সেটা রয়েছে কোথায়? সেটা রয়েছে মধ্যপ্রদেশ। কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এরপরে গোল্ড মাইন কোথায় রয়েছে? কর্ণাটকে দেখা যায়। কর্ণাটকে কোথায়? খাট্টার জেলায়, তাই তো? এই সমস্ত জায়গাতে গোল্ড পাওয়া যায়। ইউরেনিয়াম যদি আমরা দেখি কোথায় পাওয়া যায়? যদুগড়া, হ্যাঁ না, ঝাড়খণ্ডের যদুগড়া, সেখানে ইউরেনিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায়। বেশিরভাগ বক্সাইট রিজার্ভ রয়েছে উড়িষ্যাতে, হ্যাঁ। এবং এইগুলো হচ্ছে তোমাদের খুব কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো মাথায় রেখো। ওকে, চলো এখানে আমি আরো কিছু তোমাদের পয়েন্ট বলেছি, যে তামা হচ্ছে বিদ্যুতের সুপরিবাহী এবং পিতল গঠনের জন্য, অর্থাৎ দস্তা এবং ব্রোঞ্জ মিশিয়ে যে টিনের সংকর ধাতু সেটা হয়। এটি অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ুতেও দেখা যায়, মানে এই ধরনের তামা খনি। নেক্সট, কৈমুর শৃঙ্গ কোথায় অবস্থিত? সাতপুরা পর্বতশ্রেণী, বিন্ধ্যাঞ্চল পর্বতশ্রেণী, আরাবল্লী পর্বতশ্রেণী, রাজমহল পাহাড়। বলো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে বিন্ধ্যাঞ্চল পর্বতশ্রেণী। এখানে কিন্তু কৈমুর শৃঙ্গ অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট, এরপরে আমরা দেখবো এই কৈমুর রেঞ্জ মানে লেন্থ কত? 483 কিলোমিটার এবং 300 মাইল হচ্ছে দৈর্ঘ্য, এবং মধ্যপ্রদেশের জবলপুর থেকে বিহারের সাসারাম পর্যন্ত এটা বিস্তৃত। এটি পুরনো আগ্নেয় শিলা বা ইগনিয়াস রক দ্বারা এই কৈমুর রেঞ্জ গঠিত। নেক্সট, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোন দ্বীপে সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ভালো কিন্তু ইন্টারেস্টিং জিওগ্রাফির কোশ্চেন। কি বলছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোন আইল্যান্ডটা
এখনো পর্যন্ত অগ্নুদ্গম হয় বা আগ্নেয়গিরি অ্যাক্টিভ রয়েছে। তো এটা একমাত্র রয়েছে যেটা হচ্ছে ব্যারেন দ্বীপ, অপশন এ হবে সঠিক উত্তর। এইখানে কিন্তু মানে এখনো পর্যন্ত ভলকানিজম দেখা যায়। দেখো এখান থেকে অনেকগুলো পয়েন্ট দিয়েছে আসার মতো আন্দামান থেকে। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি সেটি হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ব্যারেন দ্বীপে অবস্থিত। পোর্ট ব্লেয়ার বা দক্ষিণ আন্দামানে অবস্থিত। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডল পিক, তোমাকে প্রশ্ন করবে যে এটা কোথায় অবস্থিত, তুমি উত্তর দিবে কোথায়, এটা হচ্ছে উত্তর আন্দামান বা নর্থ আন্দামানে অবস্থিত আন্দামান দ্বীপপুঞ্জের স্যাডল পিক, তাই তো। নেক্সট পয়েন্ট রয়েছে দেখো, মহাত্মা গান্ধী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, এটা অনেক সময় জিজ্ঞেস করতে পারে। আন্দামানে তোমরা সকলে জানবে, বাট কোথায়, নর্থ আন্দামান, লিটিল আন্দামান, না মিডল আন্দামান, না কোথায়, না সাউথ আন্দামানে। তো এখানে উত্তরটি হবে যে মহাত্মা গান্ধী ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান এটা অবস্থিত দক্ষিণ আন্দামান বা সাউথ আন্দামানে। আর একটা প্রশ্ন হয়, ডানকান প্যাসেজ কার মাঝে রয়েছে, তো ডানকান প্যাসেজ রয়েছে দক্ষিণ আন্দামান এবং লিটিল আন্দামানের মাঝখানে। নেক্সট দেখো, 10 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে 10 ডিগ্রি চ্যানেল অবস্থিত। ওয়েল, চলো পরবর্তী প্রশ্ন তোমার জন্য। হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড কত সালে প্রতিষ্ঠিত হয়, হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড কত সালে প্রতিষ্ঠিত হয় বলতে হবে। হলদিয়া পেট্রোকেমিক্যাল প্রাইভেট লিমিটেড এটা এস্টাবলিশড হয় 1984 1984 সালে। সঠিক উত্তর 1984, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। এটি কোথায় রয়েছে, এটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল, সদর দপ্তর বা হেডকোয়ার্টার কলকাতাতে রয়েছে, যেটা 1984 সালে প্রতিষ্ঠিত হয়। এটা হচ্ছে এইচপিএল নামেও পরিচিত। নেক্সট, 2011 সালের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি লিঙ্গ অনুপাত দেখা যায়। সেন্সাস তো প্রত্যেকটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বেঙ্গল এক্সামেই হোক বা সেন্ট্রাল এক্সামেই হোক, সমস্ত এক্সামের জন্য তোমাদের ডাব্লিউবি সেন্সাস এবং ইন্ডিয়া সেন্সাস এই দুটো সেন্সাসই কিন্তু তোমাকে করে যেতে হবে। ওকে, খুব ভালোভাবে এখান থেকে প্রশ্ন হয়। তো সব থেকে বেশি লিঙ্গ অনুপাত যদি আমরা দেখি ওয়েস্ট বেঙ্গলে, সেটা হচ্ছে দার্জিলিং জেলায় রয়েছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে তোমাদের অনেকগুলো পয়েন্ট রয়েছে, খুব ভালোভাবে দেখবে, ডেটা জিনিস আমার সাথে বারবার বলবে, মনে হয়ে যাবে। এখানে তুমি স্ক্রিনশট নাও, খাতায় নোট ডাউন করো, যদি না পড়ো না রিপিট করো তাহলে এই সমস্ত ডেটা মনে রাখা নেক্সট টু ইম্পসিবল। ওকে, আমি তোমাদের বলে দিচ্ছি, পরে মিলিয়ে নিও যে হ্যাঁ স্যার বলেছিলেন। ওকে, তো দেখো পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত সমস্তটাই কিন্তু 2011 সেন্সাসে বলছি, ঠিক আছে। পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত কত, সেক্স রেশিও 950, মনে রাখো। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় সব থেকে বেশি লিঙ্গ অনুপাত রয়েছে কত স্যার, 970, একটু আগে যে কোশ্চেনটা আমরা দেখলাম। ওকে, নেক্সট বলছে পশ্চিমবঙ্গের কলকাতা জেলায় সব থেকে কম লিঙ্গ অনুপাত, নাম্বারটা কত স্যার, 908। দেখো নাম্বারটা অনেক সময় তোমাকে জিজ্ঞেস করবে না, বাট আনফরচুনেটলি তোমার ভাগ্যে চলে এলো কোশ্চেন, তুমি ডিল করতে পারবে, এই জন্যই তোমাকে আমি এক্সট্রা এবং ক্লাস তোমাকে করতে হবে, এই জন্যই ক্লাসে আসার মানে হচ্ছে এটাই। নেক্সট, ভারতের সাপেক্ষে যদি দেখি, ভারতের ইন্ডিয়া সাপেক্ষে, তাহলে যে সেক্স রেশিও সেটা কত, কেরালাতে সর্বোচ্চ 1084 এবং হরিয়ানাতে সর্বনিম্ন 879। তোমরা আমাকে জানাবে সেকেন্ড হোমওয়ার্ক হিসাবে, তোমরা কেউ না হোমওয়ার্কের অ্যান্সার দিতে যাও না, কিরকম স্টুডেন্ট আমি বুঝতে পারি না, প্রত্যেকদিন ক্লাসে এগুলো রিপিট করাচ্ছি, এতবার পড়াচ্ছি, তাও কেউ ক্লাসে উত্তর দিতে যাও না, কেন কে জানে, টাকা লাগে নাকি কমেন্ট করতে, না কষ্ট হয়, কোনটা, মেহনত করতে হবে তবেই কিন্তু তুমি চাকরি পাবে, পরিষ্কার জিনিস। উইদাউট হার্ড ওয়ার্ক এখানে কোনো কিন্তু সাফল্য বা সাকসেস নেই লাইফে, স্মার্ট ওয়ার্ক করতে হবে, বাট হার্ড ওয়ার্কটা অবশ্যই দরকার। ওকে, তো তোমরা আমাকে অ্যান্সার দেবে নেক্সট হোমওয়ার্কের জন্য যে ইন্ডিয়ার সেক্স রেশিও কত, ওভারঅল সেক্স রেশিও ইন্ডিয়াতে অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, জলদাপাড়া জাতীয় উদ্যান কি জন্য বিখ্যাত, জলদাপাড়া জাতীয় উদ্যান কি জন্য বিখ্যাত, তো এটা হচ্ছে এশিয়াটিক সিংহ নাকি ভারতীয় রাইনোসর নাকি স্নো লেপার্ড নাকি বেঙ্গল টাইগার, বলো সঠিক উত্তর কোনটা হবে। সঠিক উত্তর হবে ইন্ডিয়ান রাইনোসর, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক সিংহ বিশিষ্ট যে গন্ডার সেটা দেখা যায় ভারতের জলদাপাড়া জাতীয় উদ্যানে। এশিয়াটিক সিংহ অপশনে রয়েছে স্যার, কোথায় দেখা যায়, এশিয়াটিক সিংহ মনে আছে, গুজরাটে রয়েছে এশিয়াটিক লায়ন, হ্যাঁ গুজরাটে। নেক্সট দেখো স্নো লেপার্ড রয়েছে লাদাখে দেখা যাবে, তাই না, হিমাচল প্রদেশে দেখা যাবে। নেক্সট বেঙ্গল টাইগার সুন্দরবনে দেখা যাবে। পরবর্তী এরপরে তোমাদের ইম্পর্টেন্ট ফ্যাক্ট, জলদাপাড়া জাতীয় উদ্যান কোথায় রয়েছে, আলিপুরদুয়ার জেলায়, ইটস আ সাব ডিভিশন অফ জলপাইগুড়ি, বাট অপশন কনফিউজ করবে তোমাকে আলিপুরদুয়ার নাকি জলপাইগুড়ি, যদি অপশনে আলিপুরদুয়ার থাকে তাহলে আলিপুরদুয়ার করবে, যদি দুটো থাকে তাহলে জলপাইগুড়ি সিলেক্ট করবে, পরিষ্কার কথা আমার।
ঠিক আছে। নেক্সট, জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে তোরসা নদী প্রবাহিত হয়েছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবং জলদাপাড়া জাতীয় উদ্যান এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডারের জন্যই বিখ্যাত। ওকে, চলো নেক্সট। সংবিধানের কোন ধারায় পঞ্চায়েতি রাজের ব্যাখ্যা রয়েছে? মানে হুইচ আর্টিকেল ডিফাইন পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? তো সঠিক উত্তরটি 243 হয়ে যাবে। 243 থেকে 243 ও পর্যন্ত, 243 থেকে 243 ও পর্যন্ত এখানে রয়েছে পঞ্চায়েতি রাজ সিস্টেম। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে সঠিক উত্তর। ডিটেলসে আমরা একটু এখানে দেখবো, অনেক কিছু পয়েন্ট রয়েছে তোমাদের জন্য। গ্রামীণ ভারতের গ্রামগুলির স্থানীয় স্বশাসন ব্যবস্থা হচ্ছে এই পঞ্চায়েত ব্যবস্থা। এটি পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির সমন্বয়ে গঠিত, যার মাধ্যমে গ্রামগুলির স্বশাসনকে বাস্তবায়িত করে। ভারতীয় সংবিধানের কত নম্বর অংশে বা পার্টে রয়েছে এটা? পার্ট 9 রয়েছে, পঞ্চায়েত সম্পর্কিত বিষয়। পঞ্চায়েত সম্পর্কিত বিষয়। দেখো, আধুনিক পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ভারতে 1992 সালের 73তম সংবিধানে যুক্ত হয় একাদশ তফসিলে। 243 থেকে 243 ও পর্যন্ত সমস্ত বিষয়গুলো রয়েছে। 24শে এপ্রিল আমরা পঞ্চায়েতি রাজ দিবস পালন করে থাকি, ওকে, গোটা দেশ জুড়ে। এবং প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় রাজস্থানের নাগৌর জেলায় 1959 সালের 2 অক্টোবর। এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন ওঠে, ফলোড বাই মধ্যপ্রদেশ, মানে পরবর্তী সেকেন্ড হচ্ছে মধ্যপ্রদেশ। এবং ওয়েস্ট বেঙ্গলে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা দেখা যায়। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, ত্রিস্তরীয় মানে স্যার কি কি? ত্রিস্তরীয় মানে 3টে স্তর: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি মানে ব্লক, এবং জেলা পরিষদ মানে জেলা স্তরে। ওকে, চলো নেক্সট। কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন তার বার্ষিক রিপোর্ট বা অ্যানুয়াল রিপোর্ট জমা করে কার কাছে? খুব ভালো প্রশ্ন, ইকোনমি থেকে, ইন্ডিয়ান ইকোনমির কোশ্চেন। দেখো, তোমরা ইতিহাস, ভূগোল, সায়েন্স, ইন্ডিয়ান পলিটি, ইকোনমি, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কোশ্চেন পাবে, ঠিক যেভাবে তুমি পরীক্ষায় প্রশ্ন দেখতে পাও। ঠিক আছে, তোমার ভাগ্য নির্ধারণ যেখানে হয়, ঠিক সেইভাবে এখানেও কিন্তু ভাগ্য নির্ধারণের একটা ট্রায়াল তোমার হয়ে যাচ্ছে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, রাষ্ট্রপতি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন মানে ইউপিএসসি তার অ্যানুয়াল রিপোর্ট জমা করে রাষ্ট্রপতির কাছে। দেখো, ডিটেলসে দিয়েছি কি ইউপিএসসি কত নম্বর ধারায় রয়েছে ভারতীয় সংবিধানের? 315 থেকে 323 নম্বর ধারায়। ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান কে তোমাকে জিজ্ঞেস করতে পারে। বর্তমান চেয়ারম্যান প্রীতি সুদান। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে, মনোজ সোনি আগে ছিলেন, বর্তমানে প্রীতি সুদান। প্রীতি সুদান, আইএস অফিসার প্রীতি সুদান, ইনি হচ্ছেন ইউপিএসসির চেয়ারম্যান। ওকে, চলো নেক্সট। সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে বাতিল করা হয় কততম সংবিধান সংশোধনের দ্বারা? মানে তুমি এটা জানো তো, যদি তুমি সংবিধান পড়ে থাকো তাহলে ফান্ডামেন্টাল রাইটে যাবে, তুমি এফআর ফান্ডামেন্টাল রাইটে যাবে। আগে 7টি ছিল, বাট বর্তমানে 6টি আছে। আগে 7টি ছিল, বাট বর্তমানে 6টি আছে। কোনটা বাদ হয়েছে স্যার? এই যে সম্পত্তির অধিকার, হ্যাঁ না, সম্পত্তির অধিকার, এটা বাতিল হয়ে গেছে। তাহলে এটা এখন মানে কততম সংবিধানে বাতিল হয়েছে? এটা 44তম সংবিধানের মাধ্যমে, সংশোধনের মাধ্যমে বাতিল হয়েছে। তাহলে এটা কোথায় রয়েছে স্যার? এখন 300A নম্বর আর্টিকেলে রয়েছে, 300A আর্টিকেলে রয়েছে, এবং যেটা তোমার 20 নম্বর পার্টে রয়েছে। 1978 সালে এটা চেঞ্জ হয় 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে, হ্যাঁ না। এবং এটা হচ্ছে একটা লিগাল রাইট, সম্পত্তির অধিকার, আইনি অধিকার। নেক্সট, পরবর্তী কোশ্চেন। কোন ক্ষেত্রে ভারতের টাকা পূর্ণ পরিবর্তনযোগ্য? তো ভারতের টাকা পূর্ণ পরিবর্তনযোগ্য একমাত্র কারেন্ট অ্যাকাউন্টে। অপশন এ হবে সঠিক উত্তর, কারেন্ট অ্যাকাউন্ট। মুখস্থ করে নাও প্রত্যেকে। নেক্সট, গ্লোবাল কম্পিটিটিভ ইন্ডেক্স এর রিপোর্ট প্রকাশ করে কে? গ্লোবাল কম্পিটিটিভ ইন্ডেক্স এর রিপোর্ট প্রকাশ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। অপশন বি হবে সঠিক উত্তর। দেখো, এখানে রয়েছে কি বিশ্ব ব্যাংক, মানে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, যার হেডকোয়ার্টার কি স্যার? হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি। পরীক্ষায় বহু আসে, লিখে নাও প্রত্যেকে। আচ্ছা, নেক্সট দেখো, ইউএনডিপি রয়েছে স্যার, ফুল ফর্ম কি এর? এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ওকে, 30শে জুলাই 2024 অনুযায়ী যদি ডেটা আমরা দেখি, তাহলে ভারতের র্যাঙ্ক কত স্যার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে? 39। ভারতের র্যাঙ্ক 39। ইউএনডিপির ফুল ফর্ম লেখা রয়েছে। নেক্সট, ওকে, ক্লাস ভালো লাগছে তো প্রত্যেকে? জিজ্ঞেস করতেই ভুলে গেলাম তোমাদের, বলো, তোমরা তো আবার বলতে চাও না কেউ। নিশ্চয়ই ক্লাস ভালো লাগবে প্রত্যেকে, তোমরা অনেক স্টুডেন্ট আমাদের ক্লাস দেখছো এবং কমেন্ট করো। সত্যি সত্যি আমরা খুব আপ্লুত তোমাদের প্রতি, এবং প্লিজ তোমরা একটু করবে কি, ক্লাসটাকে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবে। আর আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই টেলিগ্রামে যুক্ত থাকবে, ক্লাসের সঠিক আপডেট লিঙ্ক পেয়ে যাবে সেইখানে। ঠিক আছে, ডেসক্রিপশনে সমস্ত বিষয় দেওয়া রয়েছে। ওকে, তোমাদের ভালোর জন্যই বলা, ফ্রিতে পিডিএফও দেওয়া হবে, তোমাদের চাপ নেই কোনো ক্লাসের পরে। তবে হ্যাঁ, পিডিএফ পেয়ে গিয়ে যে ক্লাস করবো না এটাও কিন্তু চিন্তা ভাবনা করো না, কারণ ক্লাসে তুমি এক্সট্রা ইনফরমেশন পাবে, আমার টোনটা তোমার কানে যাবে, পরীক্ষার হলে তুমি কিন্তু সেগুলো রিকল করতে বা মানে পুনরায় মনে করতে সুবিধা হবে তোমার। বলো, সায়েন্সের প্রথম প্রশ্ন এখানে রয়েছে আবার তোমার জন্য,
সেন্ট্রোজোম থাকে কোথায়? উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, আদি কোষ, আদর্শ কোষে। তো সেন্ট্রোজোম স্যার আমরা দেখতে পাই কোথায়? প্রাণী কোষে। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট, আত্মঘাতী থলি কাকে বলা হয়? শুনেছো না, ক্লাস 10-এ পড়েছো না, বায়োলজি বা জীবন বিজ্ঞানে? কি পড়েছো স্যার? সুইসাইডাল ব্যাগ কাকে বলা হয়? আত্মঘাতী থলি বাংলায়। সঠিক উত্তরটি হয়ে যাবে লাইসোজোমকে বলি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে রাইবোজোম, ক্রোমোজোম এগুলো আমি দিয়েছি একটু। রাইবোজোম কি না, রাইবোজোম গুলোকে কোষের প্রোটিন কারখানা বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি অফ সেল। প্রোটিন ফ্যাক্টরি অফ সেল কাকে তাহলে রাইবোজোম বলা হয়। ক্রোমোজোম হলো ক্রোমাটিন থ্রেডের একটি অত্যন্ত ঘনীভূত রূপ এবং বংশানুক্রমিক তথ্য গ্রহণ করে ক্রোমোজোম। আচ্ছা, সেন্ট্রোজোম কি? সেন্ট্রোজোম হচ্ছে একটি অঙ্গাণু যেটি প্রাণী কোষের জন্য প্রধান মাইক্রোটিউবেল কেন্দ্র হিসাবে কাজ করে। ঠিক আছে, নেক্সট, হরমোনের আধিক্য হলে কি হয়? যদি হরমোনের আধিক্য হয় তাহলে হাইপারপ্লাসিয়া হবে। অপশন এ হবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হাইপারপ্লাসিয়া। নেক্সট, পরবর্তী কোশ্চেন, ক্রোমোজোমের সংখ্যার গুণিতক হার বৃদ্ধিকে কি বলা হয়? গুণিতক হারের বৃদ্ধি, গুণিতক হারের বৃদ্ধিকে বলা হয়। সঠিক উত্তরটি হয়ে যাবে পলিপ্লয়েডি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যাব আমরা নেক্সট প্রশ্নে, শিশুদের হাঁটতে শেখা কি ধরনের প্রতিবর্ত? বলো, শিশুদের হাঁটতে শেখা কি ধরনের প্রতিবর্ত? তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হবে এটা একটা অভ্যাসগত প্রতিবর্ত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি। ওকে, বুঝতে পেরেছো প্রত্যেকে? একটু স্পিডে হয়ে যাচ্ছে না? ওকে, আমি আসতে বলবো। নেক্সট চলো, পরবর্তী প্রশ্ন, মানুষের মস্তিষ্কের আবরণী কি নামে পরিচিত? প্লুরা, ছত্রাক, পেরিকার্ডিয়াম নাকি মেনিনজেস? মানুষের মস্তিষ্কের আবরণীকে, দেখো স্টুডেন্ট এইখান থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন হয়। একটা প্রশ্ন হয় ফুসফুসের আবরণীকে কি বলে, 2 নম্বর প্রশ্ন হয় আমাদের হৃৎপিণ্ডের আবরণীকে কি বলে, 3 নম্বর প্রশ্ন যেটা আমি দিয়েছি মস্তিষ্কের আবরণীকে কি বলে। আজকের ক্লাসে তিনটাই তোমরা জানতে পারবে। মস্তিষ্কের আবরণীকে আমরা বলে থাকি মেনিনজেস। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। তাহলে স্যার আপনি যে বললেন ফুসফুসের আবরণীকে কি বলে, আরে বলছি চাপ কিসের। ফুসফুসের আবরণীকে বলে প্লুরা, মস্তিষ্কের আবরণীকে বলে মেনিনজেস, হৃৎপিণ্ডের আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম। তাহলে আমার সাথে আর একবার প্রত্যেকে বলবে, হৃৎপিণ্ডের আবরণীকে পেরিকার্ডিয়াম বলে, মস্তিষ্কের আবরণীকে মেনিনজেস, ম দিয়ে মস্তিষ্ক, ম দিয়ে মেনিনজেস, হৃৎপিণ্ডের পেরিকার্ডিয়াম, হৃৎপিণ্ডের পেরিকার্ডিয়াম, ফুসফুসের প্লুরা। ওকে, ফুসফুসের প্লুরা হয়ে গেল। চলো নেক্সট, পরবর্তী কোশ্চেন, সম্প্রতি বিজ্ঞানীরা কোন গ্রহে তরল জল মানে লিকুইড ওয়াটারের কন্টেনার বা রিজার্ভার আবিষ্কার করেছে? খুব ইন্টারেস্টিং জিনিস। তোমরা একটা রিসেন্টলি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির জার্নাল বা সায়েন্টিফিক একটা বিষয় প্রকাশিত হয়েছে, সেইখানে বলছে যে মঙ্গল গ্রহে শুধু যে আমরা নর্থ পোলের দিকে আইস ক্যাপ দেখছিলাম অর্থাৎ বরফ রয়েছে জমে, শুধু সেটাই নয়, এখানে বিজ্ঞানীরা আবিষ্কার করছে লিকুইড ওয়াটার কন্টেনার বা রিজার্ভার, মানে কন্টেনার মানে রিজার্ভার রয়েছে, মানে তরল জলের সন্ধান বিজ্ঞানীরা পেয়েছে। হ্যাঁ, এটা আমার কথা নয়, সায়েন্টিস্টদের কথা, এবং এটা রিসেন্টলি জার্নালে প্রকাশিত এবং কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের এসছে। তো সঠিক উত্তরটা হবে মঙ্গল গ্রহ, মার্সে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কত সুন্দর সুন্দর তোমাদের এক্সকাভেশন হচ্ছে। এখানে রিসেন্টলি আমরা মঙ্গল সম্পর্কে আরেকটা বিষয় বলে দিই, সম্প্রতি নাসা নাসা একটা ট্রাই করছে কি, যে মঙ্গলের ভূপৃষ্ঠে কি করবে, রেলওয়ে ট্র্যাক বিছাবে। রেলওয়ে ট্র্যাক বিছাবে মানে তার উপর দিয়ে ট্রেন চলবে। হ্যাঁ, তোমার আমার জন্য অবশ্যই নয়, ঠিক আছে, সেটা বৈজ্ঞানিক কার্যকলাপ বা বিভিন্ন সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করার জন্য কিন্তু এগুলো করা হবে। তো সেটাও কিন্তু নাসা করছে। তোমার জানতে হবে কি, সেটাকে জেনে নিতে হবে, বিষয়টা মাথায় রাখতে হবে, পরীক্ষার খাতায় করে দিয়ে চলে আসতে হবে। তাহলে তোমার পরীক্ষা ভালো হলে চাকরি পেয়ে যাবে। তোমার লক্ষ্য এটুকুই। কে কোথায় মানে রেলওয়ে বিশালো, এর থেকে বেশি তোমার জানার দরকার নেই। ওকে, চলো, জানতে হবে এই সমস্ত জানার জিনিস অবশ্যই দরকার আমাদের সোসাইটিকে ডেভেলপমেন্ট করতে গেলে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল স্পেস ডে পালন করা হয় কোন তারিখে? বলো, ন্যাশনাল স্পেস ডে এটা কিন্তু সম্প্রতি এই প্রথম 2024 সালে পালন করা হচ্ছে। কারণ আমরা টু কমেমোরেট দা ইন্ডিয়ার যে মার্স মিশন, মুন মিশন চন্দ্রযান 3, সেই বিষয়টাকে আমরা মাথায় রেখে বা সেই বিষয়ের প্রতি আমাদের যে হয়েছিল, ল্যান্ডিং করেছিল চন্দ্রযান 3 ল্যান্ডার, সেই দিনটিকে আমরা সেলিব্রেট করার জন্য 23শে আগস্ট প্রতি বছর ন্যাশনাল স্পেস ডে, হ্যাঁ না, ন্যাশনাল স্পেস ডে বা জাতীয় মহাকাশ দিবস পালন করি। তো এখানে তোমাদের অনেকগুলো বিষয় তোমরা জানতে পারছো। তো বিষয়টা হচ্ছে, দেখো, ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করা, জাতির কৃতিত্বকে সম্মান জানানো, এই উদ্দেশ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিনটি ঘোষণা করেন। 23শে আগস্ট 2024 সালে ভারত তার প্রথম জাতীয় মহাকাশ দিবস উদযাপন করছে। এটি ইসরো চন্দ্রযান 3 মিশনের ঐতিহাসিক সাফল্যের স্মরণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। দেখো কত সুন্দরভাবে তোমাদের নোট দেওয়া হচ্ছে। এইগুলো পড়লে আর কিচ্ছু পড়তে হবে না। জিকে তোমার ডব্লিউবিপি পরীক্ষা এবং কেপি পরীক্ষা
বোথ এক্সামের জন্য তুমি কিন্তু কোয়ালিফাইড। হ্যাঁ, ক্লাস রেগুলার করতে হবে, আমার পয়েন্ট যেটা, বারবার ক্লাস দেখতে হবে, নিজের হাতে সুন্দরভাবে খাতায় নোট বানাতে হবে এবং কুইক রিভিশন করতে হবে বারে বারে, ঠিক আছে? তাহলে কিন্তু পসিবল, আদারওয়াইজ নট। নেক্সট পরবর্তী প্রশ্ন তোমার জন্য, নিম্নের কোন বিমানবন্দর ভারতের সেরা বিমানবন্দরের তকমা পেল? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, জওহরলাল নেহরু আন্তর্জাতিক বিমানবন্দর। তো সেরা বিমানবন্দরের তকমা পেয়েছে হায়দ্রাবাদে অবস্থিত রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, নক্ষত্রের রাত উপন্যাসের রচয়িতাকে? চলে এলাম আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের পরে স্ট্যাটিক জিকে, সমস্ত কোশ্চেন পাবে, চাপ নেই। বলো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে মতি নন্দী, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি। দেখো এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে। উল্কা, রাতের রজনীগন্ধা কার লেখা? নিহার রঞ্জন গুপ্ত। জনগণ মন, সাহেব বিবি গোলাম, বিমল মিত্র। অপরাজিতা, সাদা খাম, নক্ষত্রের রাত, মতি নন্দী। অর্জুনের অজ্ঞাতবাস কার? শ্যামল গঙ্গোপাধ্যায়। অর্জুনের অজ্ঞাতবাস শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস। নেক্সট পরবর্তী প্রশ্ন, দ্য প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার বা প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার, তো এখানটা প্যারাডক্সিয়াল হোয়াট এভার, দ্য প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার, প্যারাডক্সিয়াল হবে। হ্যাঁ, এখানে টাইপিং রয়েছে, তোমরা দেখে নাও। তো তোমার বিষয়টা হচ্ছে প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার পুস্তকটির লেখককে, এটাই জানতে হবে। ওকে, সঠিক উত্তরটি হবে অপশন বি, শশী থারুর ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শশী থারুর। এরপরে চারজনের চারটে বই আমি দিয়েছি বিখ্যাত, দেখো শশী থারুরের অন্যতম আরেকটি বই রয়েছে হোয়াই আই এম আ হিন্দু, অনেকবার পরীক্ষায় আসে, প্রত্যেকে স্টার করে দাও। নেক্সট অনিতা দেশাই, ইন কাস্টোডি। কিরণ দেশাই, দ্য ইনহেরিটেন্স অফ লস। ঝুম্পা লাহিড়ী, দ্য নেমসেক। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন, ভারতের বৃহত্তম জেলা কোনটি? ভারতের বৃহত্তম জেলা, সঠিক উত্তরটি হয়ে যাবে, ভারতের যদি বৃহত্তম বলেছে, ওয়েস্ট বেঙ্গলের বলেনি, ঠিক আছে, ভারতের বলেছে, তো ভারতের বৃহত্তম জেলা মানে কোনটা হবে বলো? ভারতের বৃহত্তম জেলা হয়ে যাবে সঠিক উত্তর কচ্ছ, গুজরাটের কচ্ছ হচ্ছে সঠিক উত্তর, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভারতের বৃহত্তম জেলা। যদি ক্ষুদ্রতম বলতো স্যার, তাহলে মাহেকে করতে স্যার তুমি উত্তর, হ্যাঁ না, অপশন সি হতো তাহলে যদি ক্ষুদ্রতম বলতো। যদি তোমাকে বলে ওয়েস্ট বেঙ্গল, ডাব্লিউবির জন্য কি হবে? ওয়েস্ট বেঙ্গলের জন্য প্রত্যেকটা লিস্টে রয়েছে, ভারতের বৃহত্তম জেলা কচ্ছ গুজরাট, ভারতের ক্ষুদ্রতম জেলা মাহে পুদুচেরিতে অবস্থিত, ওয়েস্ট বেঙ্গলের বৃহত্তম জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গলের ক্ষুদ্রতম জেলা কলকাতা। ওকে, চলো নেক্সট, গুয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত? গুয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটা হবে আসামের গুয়াহাটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। যদি আমরা দেখি ব্রহ্মপুত্র নদীর তীরে অনেক শহর রয়েছে, কি কি স্যার? ডিব্রুগড়, গুয়াহাটি, লখিমপুর, তেজপুর। তাহলে স্যার লোহিত নদীর তীরে কে রয়েছে? লোহিত নদীর তীরে সাদিয়া শহর রয়েছে। নর্মদা নদীর তীরে রয়েছে জবলপুর। ওকে, চলো নেক্সট, বান্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে দেখা যায়? বান্দিপুর জাতীয় উদ্যান বহুবার পরীক্ষায় এসেছে, সঠিক উত্তরটি হবে কর্ণাটক রাজ্য, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আজকের ক্লাসের জন্য তোমাদের এখানে আরো ইম্পর্টেন্ট ফ্যাক্ট রয়েছে, তারপর একটা বিষয় রয়েছে আমি বলছি, ক্লাসটাকেও স্কিপ করে যেও না। কেরালাতে পেরিয়ার জাতীয় উদ্যান, কর্ণাটকে বানরঘাটা বান্দিপুর, ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান তামিলনাড়ু, রাজীব গান্ধীটা রয়েছে অন্ধ্রপ্রদেশে, প্রত্যেকে একবার দেখে নাও। ওকে, তোমাদের জন্য আপডেটটি হলো এই, যারা এতদূর পর্যন্ত ক্লাসটা দেখে এসছো মোস্ট ওয়েলকাম, এবং তোমরা এখানটা একটু প্লিজ দেখে নাও। বেঙ্গল পুলিশের পরীক্ষার জন্য দুর্দান্ত বই, তুমি যদি একজন ডব্লিউপি অ্যাসপিরেন্ট বা কলকাতা পুলিশের অ্যাসপিরেন্ট হও, তোমার জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে নিয়ে আসা হয়েছে কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য একটা বুক, যেটা হচ্ছে 2-in-1 সাজেশন বুক, এই বইটি। এবং পাশাপাশি রয়েছে অ্যাডভান্স মক ফাইটার, রিসেন্টলি বা সদ্য প্রকাশিত তোমাদের যে নতুন সিলেবাস, নতুন এক্সাম প্যাটার্ন ডব্লিউপি কনস্টেবল, সেই অনুযায়ী হুবহু কমনযোগ্য প্র্যাকটিস সেট রয়েছে তোমাদের ডব্লিউপি অ্যাডভান্স মক ফাইটার। এবং পাশাপাশি রয়েছে কলকাতা পুলিশ প্রিলিমসের জন্য এই প্র্যাকটিস সেটটি। তিনটে বই অ্যামাজন, ফ্লিপকার্ট অথবা নিকটবর্তী যে কোনো বুক স্টলে পাওয়া যাবে। এক্সাম বাংলা পাবলিকেশনের বই মানে সেরার সেরা বই। বিগত বছরে যে সমস্ত পরীক্ষার্থী যারা এখনো পর্যন্ত সিলেক্টেড হয়েছেন, ওয়েস্ট বেঙ্গলের কনস্টেবল পরীক্ষা হোক, এসআই হোক বা তোমাদের কলকাতা পুলিশ হোক, তাদের কাছ থেকে খবরটা নিয়ে একবার দেখতে পারো। ওকে, চলো আজকের ক্লাসে তোমাদের সাথে এতটাই আলোচনা করলাম। স্টুডেন্ট, ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে যেও এখানে, এবং তোমাদের সাথে আবারও মিট হবে সন্ধ্যে 7টার সময় এক্সাম বাংলার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তার জন্য তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বন্দে মাতরম, জয় হিন্দ।